এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। এবার চোরেরা হেরেছে আর ভদ্রলোকেরা জিতেছে, তাহলে বিজেপি চোর এবং তৃণমূল ভদ্রলোক। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হলো, কিন্তু দেখা গেল শুভেন্দুর গড়ে ধরাশয়ী বিজেপি, কাঁথি সমবায় ভোটে তৃণমূল প্রার্থীরা সবাই জয়লাভ করেছে। চোর হেরেছে, ভদ্রলোকরা জিতেছে। চোর বিজেপি হেরেছে, ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছে। বিজেপিকে চোর বলছেন কেন? আমি বলিনি, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেছেন। আমি আপনাকে একটা ছোট্ট ভিডিও শোনাই, আপনার ক্যামেরার মাধ্যমে দেখাই আপনার দর্শকদের জন্য। এটা আমার কথা নয়, শুনুন। প্রেয়ার করা হয়েছিল 5টা কেন্দ্রে, কোনোবারে ভোট হয় না। মিউনিসিপালিটি, বিধানসভা, লোকসভায় ভোট হয় না। এবারও লুট করার জন্য কাল রাত পর্যন্ত চেষ্টা করা হয়েছে। সিআরপিএফ প্লেসিং এর দেখে ভয় পেয়ে গেছে, এবং বিশেষ করে স্টেট গভর্নমেন্টের অফিসাররা যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন, সুপ্রিম কোর্টের অর্ডার বলে ভয় পাচ্ছে। চাকরি যাবে, পেনশন আটকাবে, কঠিন কাণ্ড হতে পারে, সেজন্য পিছিয়ে গেছে। বিক্ষিপ্ত ঘটনায় যেখানে সিআরপিএফ নাই করছে ওরা, কিন্তু খুব সুবিধা হবে না। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। তাহলে ভাবুন, এটা আমাকে বলতে হচ্ছে না যে চোর হারবে, ভদ্রলোকরা জিতবে। এবং সিআরপিএফ এর নেতৃত্বে ওখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোন রকম লুট হয়নি। লুট করার যারা চেষ্টা করেছিল তারা ভয় পেয়ে পিছিয়ে গেছে, তাই জন্য এবার চোরেরা হেরেছে আর ভদ্রলোকেরা জিতেছে। তাহলে বিজেপি চোর এবং তৃণমূল ভদ্রলোক, এই কথা আমরা বলছি না, স্বয়ং মেজ খোকা তার বাবা শিশির অধিকারী বলছেন। তাহলে আপনারা বাকি দর্শকরা বুঝে নিন কে চোর। আর ওনার ছেলে যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিল, এটা শুভেন্দু অধিকারীর থেকে, শিশির অধিকারীর থেকে ভালো আর কে জানেন। তাই চোর কাকে ইঙ্গিত করছেন ওটা উনি ভালো বলতে পারবেন। শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূলের লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা দেখবেন যার উপর ভর করে তার উপর একেবারে ভগবানের আশীর্বাদ নিয়ে আসার মতো। শুভেন্দুর মতো নেতা যতদিন বিজেপির মাথায় থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত। কারণ ও যেভাবে ক্রমান্বয়ে সংখ্যালঘুর ওপর আক্রমণাত্মক কথা বলে, এদেশের বুকে টার্গেট করে সম্প্রদায় বেশ রাজনীতি করে, সেই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ কোনোদিনও গ্রহণ করেনি, আগামী দিনও গ্রহণ করবে না। শুভেন্দু চিরাচরিত কাজ হিন্দু মুসলমানে ভাগাভাগি রাজনীতি করা, এটা বাংলার মানুষ কখনো গ্রহণ করেনি, বর্জন করেছে। এবং শুভেন্দুর মতো নেতা, আজকে তো প্রমাণ হয়েছে, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি 2টো আসন থেকে 18টা আসনের দল হয়েছিল। শুভেন্দু দায়িত্ব নিয়ে 18 থেকে 12তে নামিয়েছে। আগামী দিন বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ হবে সিপিএম, অর্থাৎ শূন্য। এবং সেই রাস্তায় সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপিকে শুভেন্দু অধিকারী। তার জন্য আজকে 77টা এমএলএ নিয়ে বিরোধী দলনেতা হয়েছিল। এখন কটা এমএলএ ওর সাথে আছে ও নিজেও জানে না, 65 নিচে নেমে এসছে। কিন্তু তথাগত রায়রা তো চাইছে শুভেন্দু অধিকারীকে রাজ্যসভার দায়িত্ব দেওয়া হয়, রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক। ওই কালনেমির লঙ্কা ভাগ বা বাদরের পিঠে ভাগের গল্পটা মনে আছে তো? শুভেন্দু অধিকারী হাতে দায়িত্ব দিলে বাদরের পিঠে ভাগ হবে। ওই পিঠেটা কে ভাগ করবে আর কার পাতে যাবে সেটা ওই ওপরওয়ালাই জানে। আর শুভেন্দু অধিকারী খুব ভালো মতো, আসলে শুভেন্দু অধিকারী কারণ ও নিজের স্বপ্ন চরিতার্থ করার জন্য প্রয়োজনে এসইউসিআই এর পা ধরতে পারে, কোনোদিন আইএসএফ হয়ে যেতে পারে। শুভেন্দু অধিকারী কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, ওর একটাই জাত, সেটা হচ্ছে ধান্দাবাজির জাত। সনাতনী শুভেন্দু অধিকারীকে এভাবে বলছেন? কোনো সনাতনী ফনাতনী কিচ্ছু না। আমি তো বলছি, কালকে যদি ও দেখে যে আইএসএফ করলে ওর মুখ্যমন্ত্রিত্ব হওয়ার স্বপ্নটা একটু জোরদার হবে, ও আগামীকাল আইএসএফ করবে। শুভেন্দু অধিকারী কোনো দলের না, ও নিজের ছাড়া কারণ না একবার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেল, তারপরে আবার আরজি করের যে সন্দীপ ঘোষ, ওদিকে টালা থানার ওসি, তাদের জামিন হয়ে যাওয়াতে বামেরা আবারও সেই সেটিং তত্ত্ব খারাপ হচ্ছে। আমি জানি না যে এতদিন শুনতাম যে তৃণমূল আর বিজেপির সেটিং আছে, বিজেমূল বলা হয়েছিল 2019-এর লোকসভা ভোটের পর থেকে। পরে সিপিএম আবার স্বীকার করেছে যে বিজেমূল বলাটা ভুল হয়েছিল, টুইট করেছিল সিপিএম। তো দিদি ভাই মোদি ভাই সেটিং এর গল্প শুনতাম। তো এবার তো দেখছি আলিমুদ্দিনের সাথেও নাকি নবান্নের সেটিং হয়ে গেছে। স্বয়ং বিকাশ ভট্টাচার্য কি বলেছে আমি আপনাদের জাস্ট পড়ে শোনাই। বিকাশ ভট্টাচার্য, তিনি একটি সংবাদ মাধ্যম প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ ভট্টাচার্য কি বলেছেন আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা আমি জাস্ট একটু পড়ে শোনাতে চাই। আই ফিল দ্য ফ্যামিলি ইজ বিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড মাই হাঞ্চ ইজ ইট ইজ পলিটিক্যাল ইন নেচার বিকজ ইট সিমস লাইক দ্যাট দে আর রানিং আফটার গ্ল্যামার। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য টু দ্য প্রিন্ট, যে পরিবার তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং তারা গ্ল্যামারের পিছনে দৌড়চ্ছেন, অর্থাৎ খ্যাতির পিছনে, মোহের পিছনে দৌড়চ্ছেন। দেখুন, আজকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেন্সেশন তৈরি করা যায়। কোট আনকোট মিডিয়া, আপনাদের মতো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের কথা বলছি না, যারা গদি মিডিয়া বলে যে শব্দবন্ধ তৈরি হয়েছে এ রাজ্যের বুকে, আপনারা বুঝতেই পাচ্ছেন কাদের। যারা এগিয়ে থাকে, যারা চোখে চোখ রেখে কথা বলে, যারা ঠোঁট কাটা কথা বলে, সেই সমস্ত কোট আনকোট বাংলার গদি মিডিয়া, তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু দিনের শেষে আদালতের রায় নির্ভর করে সাক্ষ্য, তথ্য প্রমাণ এবং লজিকের উপরে। সমস্ত
ডিজিটাল ফুটপ্রিন্ট, বায়োমেট্রিক এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সহ সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, আজকে তো প্রমাণ হয়ে গিয়েছে পুরোটাই কনস্পিরেসি ছিল। সঞ্জয় রায়কে খুনি মানতে অসুবিধে কাদের হচ্ছে? ধরা পড়েছে যে ডিজিটাল ফুটপ্রিন্টে দেখা যাচ্ছে যে কটার সময় ঢুকেছে, কটার সময় বেরিয়েছে। বায়োমেট্রিকে দেখা যাচ্ছে, এবং ডিএনএ ম্যাপিং, সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি যেটা শনাক্তকরণের অপরাধী, তাতে নির্যাতিতা নখের মধ্যে সঞ্জয় রায়ের স্কিন টিস্যুস পাওয়া যাচ্ছে। সে যে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত, একটার পর একটা মিথ্যা কথা। কখনো পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি, তাহলে ডক্টর রমা বেরা, ডক্টর রিয়া দেবী, তিতাস দেবীরা, তারা কেন পোস্টমর্টেম রিপোর্টে স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস লিখেছিলেন? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছিল, সেদিনকে কেন মিথ্যা কথা বলেছিলেন? আর যদি মিথ্যা কথাই বলে থাকেন তাহলে তাদেরকে কমিটিতে নিলেন কেন? প্রশ্ন তো উঠেছিল, সেমিনার হল ভাঙতে কারা বলেছিল? পাশের রুমটা, সেখানে টয়লেট ব্লক করতে তো জুনিয়র ডাক্তাররা বলেছিল। মানে প্রতিটা স্তরে মিথ্যা কথা বলে এবং সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন করে, মিডিয়াকে ব্যবহার করে, মিডিয়া মানে এক শ্রেণীর মিডিয়াকে, গদি মিডিয়াকে ব্যবহার করে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, আসলে ব্যাপারটা অন্যরকম। দেখবেন আগেকার দিনে বিয়ের সময় পাত্রপাত্রী পছন্দ করতে যেত। মানে ধরুন কোনো মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছে, পাত্র পছন্দ করতে গেছে, গিয়ে বলছে যে ওই বাঙালি একটু ব্যবসা বিমুখ বলে দুর্নাম আছে, বলছে না না, ব্যবসায়ী পাত্র চাই না, আমার চাকরিগত পাত্র চাই। আর চাকরি করলে বলবে আমি সরকারি চাকরিওয়ালা পাত্র চাই। আবার উল্টো দিকে যদি মেয়ে পছন্দ করতে যায়, বলবে স্কুল টিচার মেয়ে পাত্র চাই, পাত্রী চাই। তো পছন্দের পাত্র বা পাত্রী হলে তবে বিয়ের সম্বন্ধ এগোবে। এখানে সিলেক্ট হয়ে গিয়েছিল আগে থেকেই, পছন্দের ধর্ষক সিলেক্ট ছিল, পছন্দের খুনি সিলেক্টেড ছিল। এটা গান আছে না, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, ওরকম সিবিআই তোর পায়ে পড়ি রে, আমার পছন্দ মতো লোককে ধর্ষক সাজিয়ে দে, খুনি সাজিয়ে দে। আরে ভাই, সন্দীপ ঘোষ যদি অপরাধ করে থাকে, জেলে যাক, চুলোয় যাক। কিন্তু সন্দীপ ঘোষ যদি ধর্ষণ না করে থাকে, আর প্রমাণ যদি হয়ে থাকে যে সঞ্জয় রায় ধর্ষক, সঞ্জয় রায় খুনি, ডিএনএ ম্যাপিং যদি সেটা প্রমাণ করে, তাহলেও আমাকে কেন সন্দীপ ঘোষকে ধর্ষক বানাতে হবে? কারণ আমি যে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করেছি, তাতে সন্দীপ ঘোষকে যদি ধর্ষক বানানো যায় বা খুনি বানানো যায়, তাহলে আমার পলিটিক্যাল ডিভিডেন্ডটা স্যাটিসফাইড হবে, আমার পলিটিক্যাল মাইলেজের জায়গাটা সুবিধা হবে। এই বাম বিজেপির যে ন্যারেটিভে, তার সাথে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন নিয়ে কারোর কোনো বক্তব্য ছিল না। দাবি সকলের সমান, সকলের ন্যায্য, নির্যাতিতার পরিবার যেন জাস্টিস পায়। কিন্তু তার জন্য আমি আমার ন্যারেটিভ অনুযায়ী চলতে হবে। বিজ্ঞান তো সেই কথা বলে না। বিজ্ঞান সাইন্টিফিক প্রসেসের উপর নির্ভর করে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। প্রমাণ করতে পারেনি সন্দীপ ঘোষ যে খুন আর ধর্ষণের সাথে ছিল। অভিজিৎ মন্ডল তো কোনো প্রমাণেই আসেনি, আজকে বাধ্য হয়েছে কোর্ট জামিন দিতে।